গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস দম্পতি। আজ শোনাব উপন্যাসটির ৪র্থ পর্ব। ঠিক সেই রাত্রে বাগমারি রোড ছাড়াইয়া খালধারের বাগান বাড়িতে জলসা বসিয়াছে। গদাধর সেখানে আটকাইয়া পড়িয়াছেন। এই কয় মাসের মধ্যেই শচীনের মধ্যস্থতায় আরও কয়েকটি মেয়ের সঙ্গে গদাধরের আলাপ হইয়াছে। তাহাদের সঙ্গে কথা কহিয়া গদাধরের মন ভরিয়া ওঠে। মনে হয় এতকাল গ্রামে পাটের বস্তা লইয়া কি করিয়াই না দিন কাটাইয়াছেন। যৌবনের দিনগুলো একেবারে নষ্ট হইয়াছে। এখানে বিলাসের জগতে ইহারা মায়া বিভ্রম জাগাইয়া তোলে। মনে হয় ব্যবসায় যদি করতে হয় তো এই ফিল্মের ব্যবসায়। কতগুলো ম্যানেজার, গোমস্তা সরকার, দারোয়ান, কুলির কোনো সংস্রব নাই। এমন সব কিশোরী, তাহাদের সঙ্গে আলাপ, গানের ঝর্ণাধারা, এমন অন্তরঙ্গতা করিতে জানে। মনে হয় পৃথিবী যেন মায়াপুরী হইয়া ওঠে। এই শচীন খুব আলগাভাবে কানে মন্ত্র দেয়। পাটের কারবার তো করেছ, পয়সা পিটছ খুবই। চালু কারবার, পাকা মুহুরি গোমস্তা আছে, সে কাজ তারা অনায়াসে দেখতে পারে। আমি বলি কি, ফিল্মের ব্যবসায় যদি নেমে যাও, এই ব্যবসায় সারা পৃথিবী কি টাকাটা অনায়াসে রোজগার করছে। এই কারবারে লোকসানের কোনো ভয় নেই, শুধু লাভ আর লাভ। তাছাড়া এসব মেয়ে তোমাকে একেবারে... শচীন ওস্তাদ মানুষ, মানুষ চড়াইয়া খায়, জানে কোন টোপে কোন মানুষকে গাঁথা যায়। শচীন বলে, কিছু না, সামান্য পুঁজি ফেলো, নিজে গ্যাট হইয়া সেখানে বসিয়া থাকো, দিনের কাজের হিসাব রাখো, স্টুডিও ভাড়া পাওয়া যায়, ফিল্মের রোল ধারে যত চাও, গাঁঠোতে কিছু টাকা ছাড়ো, ছবির 3 ভাগ 4 ভাগ তোলা হইবা মাত্র, ডিস্ট্রিবিউটর আসিয়া কমসে কম আগাম 60-70 হাজার টাকা নিজের তহবিল হইতে বার করিয়া দেবে, তার 5 গুণ টাকা আদায় হইয়া আসিবে। ছবি তৈর হইলে সে ছবি ঘুরিবে সারা বাংলা মুল্লুকে, তার হিন্দি করো হোল ইন্ডিয়া। একখানা ছবির বাংলা হিন্দি 2 ভার্সনে 1 বছরে নিট লাভ 20-25 লাখ হইবে। 2-4টা দৃষ্টান্ত শচীন দিল। ওইসব কোম্পানির মালিক ফিল্ম কোম্পানির অফিসে কেরানিগিরি করিত 150-200 টাকা মাহিনায়। এদিকে নজর রাখিয়া চলিত। ফস করিয়া মারোয়ারি ক্যাপিটালিস্ট ধরিয়া আজ এত বড় কোম্পানির মালিক। মোটর ছাড়া পথ চলে না। কি প্রকাণ্ড বাড়ি করিয়াছে আলিপুরে, টাকার কুমির বনিয়াছে, কি মান কি ইজ্জত। ছেলেকে বিলাত পাঠাইয়াছে। নীরের ছেলে একবার বিলাত ঘুরিয়া আসিলেই ব্যাস। গদাধর শোনেন। গদাধরের মনে হয় কারবার, ব্যবসা, লাভ, শুধু তা নয়, এমন মধুর সংসর্গ, নাচ, গান, হাসি, গল্প, এসবের সঙ্গে কোনো পরিচয় ছিল না। সেদিন শোভারানী একটা গান গাহিতেছিল। সে গানের কটি লাইন তার কানে মনে সবসময় বাজিতেছে। বসন্ত চলে গেল হায়রে, চেয়েও দেখিনি তার পানে। গদাধরের কেবলই মনে হয় ও গান তাহারই মনের কথা। জীবনের কতখানি কাটিয়া গেল, পৃথিবীতে এমন রূপ, রস, গন্ধ তার কোনো পরিচয় তিনি পাইলেন না। এখনো যদি কিছু পান। আজ এ আসরে শচীন তাহাকে জোর করিয়া ধরিয়া আনিয়াছে, বলিয়াছে, ফিল্মের সকলে আসিবে, সকলের সঙ্গে আলাপ করো, মেলামেশা করো, ভালো করিয়া দেখো, শুধু ব্যবসার দিক দিয়া। শচীনের সঙ্গে কতবার কত স্টুডিওয়ে তিনি গিয়াছেন। আরও কজন ফিল্ম স্টারের সঙ্গে গদাধরের আলাপ পরিচয় হইয়াছে। তাহাদের সকলকে কত ভালো লাগে। তাহারা যেন অন্য লোকের জীব, গান আর সুর দিয়া তৈরি। তাহারা সকলেই আছে। দোল পূর্ণিমার রাত, 12 মাস খাটিয়া একটা দিন আমোদ না করিলে চলে। এখানে আজ স্টুডিওর অভিনেতা অভিনেত্রীদের আনন্দ সম্মেলন।
আজ রাত্রে এখানে গদাধরের ফিল্ম স্টুডিও খুলিবার কথাবার্তা হইবে, এটা ঠিক আছে। বাগানটা বেশ বড়, বনেদি বহুকালের পুরনো প্রমোদ কানন। মাঝখানে যে বাড়ি আছে সেটা দোতলা, অনেকগুলি ঘর উপরে নিচে, মেঝে মার্বেল পাথরে বাঁধানো, দেওয়ালে বিবর্ণপ্রায় বড় বড় অয়েল পেন্টিং, অধিকাংশই নগ্ন নারীমূর্তির ছবি। ১৯ শতাব্দীর শেষের দিকে কোনো বিলাসী ধনী ব্যক্তি শখ করিয়া বাগানবাড়ি করাইয়া থাকিবেন। সে অতীত ঐশ্বর্য ও শৌখিনতার চিহ্ন এর প্রতি ইটের খণ্ডে। বাগানবাড়ির একটা ঘর তালাবদ্ধ, তার মধ্যে অনেক পুরনো বাসনপত্র, ঝাড়, কার্পেট, কোচ, কেদারা, আয়না প্রভৃতি গাদা করা। প্রবাদ এই, সেই ঘরে মাঝে মাঝে ১৯ শতাব্দীর মধ্যভাগের আনন্দনারায়ণ ঘোষকে চোগা চাপকান ও সামলা পরিয়া এক তাড়া কাগজ হাতে ঘুরিতে ফিরিতে দেখা গিয়েছে। সেকালের বিখ্যাত অ্যাটর্নি আনন্দনারায়ণ ঘোষের নাম এখনও অনেকে জানেন। পুকুরধারে শচীন বসিয়াছিল, পাশে গদাধর এবং রেখা বলিয়া একটি মেয়ে। রেখা বলিতেছিল, আমাদের স্টুডিওতে আপনি রোজ বলেন যাব যাব, কই একদিনে তো গেলেন না। গদাধর হঠাৎ জড়িত স্বরে বলিলেন, আড়ত থেকে বেরোই আর তোমাদের স্টুডিও বন্ধ হয়ে যায়, যাই কখন বলো। না না, আমার পার্টিটা না দেখলে আপনি আমায় নেবেন কি করে? আরে তোমায় এমনিই নিয়ে নেব, পার্ট দেখতে হবে না, চমৎকার চেহারা তোমার, তোমায় বাদ দিলে কি করে হবে? সুষমা দিদিকেও নিতে হবে। নেব, তুমি যাকে যাকে বলবে তাদের সবাইকে নেব। সুষমা দিদির মতো গান কেউ গাইতে পারবে না, দেখলেন তো সেদিন রুক্মিণীর গানে কেমন জমালে। চমৎকার গান, অমন শুনিনি। শচীন পাশ হইতে বলিল, তুমি যা শোনো সব চমৎকার, গানের তুমি কি বোঝো হে? আজ সুষমার গান শোনো, বুঝতে পারবে। সত্যি ওকে বাদ দিয়ে ছবির কাজ চলবে না, একটু বেশি মাইনে চাইছে, তা দিয়েও রাখতে হবে। নীলা, দীপ্তি, ওদেরও দেখো, এখানে ডাক দাও না সব, মিনি, সুবালা, বড় হেনা, ছোট হেনা। গদাধর ব্যস্তভাবে বলিলেন, না না, এখানে ডেকে কি হবে, থাক সব, আমি যাচ্ছি। বাগানের বাড়িটার সামনেই পুকুর, পুকুরের ওপারে কলমের আম গাছ অনেকগুলি, ওদিকের অংশটা তারের জাল দিয়ে ঘেরা, কারণ এখন আমের বোলের গুটির সময় আসিতেছে। ইজারাদার ঘিরিবার ব্যবস্থা করিয়াছেন। কলম বাগান ও পুকুরের মাঝখানে এখনও বেশ ভালো ভালো গোলাপ হয়। এখানে বাঁধানো চবুতারায় একটা দল ভিড় করিয়া বসিয়া গল্প গুজব ও হল্লা করিতেছে। শচীন বলিল, অঘোরবাবুকে তাহলে ডাকি, আজ দোল পূর্ণিমা, শুভ দিন, একটা ব্যবস্থা করে ফেলো, যেমন কথা আছে। অঘোরবাবু এসেছেন? এই তো মোটরের শব্দ হলো, এলেন বোধ হয়, স্টুডিওর মোটর আনতে গিয়েছিল কি না। বেশ, করে ফেলো সব ব্যবস্থা। প্রায় ৫০ বছরের এক শৌখিন প্রৌঢ়লোক, রং শ্যামবর্ণ, বেটে, একহারা চেহারা, মাথার চুলে এই বয়সেও ব্রিলিয়েন্টাইন মাখানো, মুখে সিগারেট। আসিয়া ঘাটের সিঁড়ির মাথায় দাঁড়াইয়া বলিলেন, এই যে সব এখানে। শচীন ও গদাধর দুজনে ব্যস্ত হইয়া বলিলেন, আসুন আসুন, অঘোরবাবু, আপনার কথাই হচ্ছিল। রেখার দিকে চাহিয়া অঘোরবাবু বলিলেন, তাই তো, আমাদের একটা কথা ছিল, না হয় চলুন ওদিকে। রেখা অভিমানের সুরে বলিল, বললেই হয় যে উঠে যাও, অমন করে ভনিতা করবার কি অধিকার আপনার আছে মশাই? হাসিয়া অঘোরবাবু বলিলেন, না রেখা বিবি, অধিকার কিছু নেই জানি, এখন লক্ষ্মীটি হয়ে দুপা একটু কষ্ট করে এগিয়ে গিয়ে ওই চাতালে বসে যারা ফুর্তি করছে ওখানে যাও না, আমরা একটু পাতলা হয়ে বসি। রেখা রাগ করিয়া বলিল, অমন রেখা বিবি বলবেন না বলছি, ও কেমন কথা? না, আমি অমন সব ধরনের কথা ভালোবাসি নে। রেখা উঠিয়া ফরফর করিয়া চলিয়া গেল।
অঘোরবাবু বলিলেন, তারপর আপনি তো এই আছেন দেখছি, একটা ব্যবস্থা তাহলে হয়ে যাক। আজ শুভ দিন, দোলযাত্রা, পূর্ণিমা তিথি। শচীন বলিল, আর এদিকে পূর্ণিমের চাঁদের ভিড়ও লেগে গিয়েছে ঘোষদের বাগান বাড়িতে। আমার মত যদি নাও তবে। অঘোরবাবু ধমক দিয়ে বলিলেন, ওহো, তোমার সব তাতে ঠাট্টা ইয়ার কি ভালো লাগে না? শোনো না কি কথা হচ্ছে। গদাধর বলিলেন, আপনি হিসেবটা করেছেন মোটামুটি? হ্যাঁ, এখন 11,000 আন্দাজ বার করতে হবে আপনাকে। সব হিসেব দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। আজ চেক বই এনেছেন? 5,000 আজই দরকার। বাগানটার লিজ রেজিস্ট্রি হবে সোমবারে। সেলামির টাকা আর 1 বছরের ভাড়া জমা দিতেই হবে। অনেকখানি জমি আছে, স্টুডিওর উপযুক্ত জায়গা বটে। আর একটা কাজ করতে হবে আজ। সব মেয়েদের আজ কিছু কিছু বায়না দিয়ে হাতে রাখা চাই। এই ধরুন রেখা আছে, খুব ভালো নাচ অর্গানাইজ করে, ওকে রাখতে হবে। তারপর ধরুন সুষমা, ও বেঙ্গল ন্যাশনাল ফিল্ম স্টুডিওতে এখনও কাজ করে, ওকে আগে আটকাতে হবে। একবার ওদের সব ডাকে এনে যার যার নাচ গান দেখে শুনে নেবেন নাকি? শচীন বলিল, না না, সেটা ভালো হয় না। ওরা সবাই নামজাদা আর্টিস্ট, ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করছে, কেউ বা করেছে, ওদের নাম কে না জানে। এই ধরুন সুষমা। অঘোরবাবু আঙুলে টাকা বাজাইবার ভঙ্গি করিয়া বলিলেন, আরে রেখে দাও আর্টিস্ট, সবাই আর্টিস্ট। আমি কি কম আর্টিস্ট? টাকা খরচ করতে হবে যেখানে, সব বাজিয়ে নেব, এরকম করে বাজিয়ে নেব। আমি বুঝি কাজ। এই অঘোরনাথ হালদার 7টা ফিল্ম কোম্পানি এই হাতে গড়েছে, আবার এই হাতে ভেঙেছে। ও কাজ আর আমায় তুমি শিখিও না। গদাধর বলিলেন, যাক, ওসব বাজে কথায় কান দেবেন না। আপনি যা ভালো বুঝবেন করুন। কত টাকা চাই এখন বলুন? তাহলে ওদের সব ডাকি, পৃথক পৃথক কন্ট্রাক্ট হোক। সোমবার সব রেজিস্ট্রি হবে। লিজের সেলামি 2,000 আর ভাড়া 500। এ টাকাটা আলাদা করে রেখে বাকি ওদের দিয়ে দেব। ওদের টাকা এখন দিতে হবে কেন? কন্ট্রাক্ট রেজিস্ট্রি হবার সময় টাকা দিলেই চলবে। না না, এ তো বায়না। অঘোর হালদার অত কাঁচা কাজ করে না। বেশ। রেখার ডাক পড়িল পুকুর ঘাটে। অঘোরবাবু বলিলেন, রেখা বিবি, লেখাপড়া জানো তো? ফর্ম সই করতে হবে এক্ষুনি। আবার রেখা বিবি? বেশ, কি বলে রাখতে হবে শিখিয়ে দাও না হয়। কেন, রেখা দেবী পোস্টারে লেখা থাকে দেখেননি কখনো? রেখা বিবি বললে আমি জবাব দেই নে। বলিয়া রেখা নাক উঁচু করিয়া গর্বিতভাবে মুখ ঘুরাইয়া লইয়া চমৎকারভাবে সপ্রমাণ করিল যে সে একজন সুনিপুণ অভিনেত্রী, যদিও ভঙ্গিটা বিলিতি ছবির অভিনেত্রীদের হুবহু নকল। অঘোরবাবু বলিলেন, এখানে সই করো, বেশ স্পষ্ট করে লেখো। রেখা নিজের ব্লাউজের বুকের দিকটা হইতে ছোট একটা ফাউন্টেন পেন বাহির করিতেই অঘোরবাবু বলিয়া উঠিলেন, আরে বলো কি, তোমার আবার ফাউন্টেন পেন বেরোলো কোথা থেকে? তুমি দেখছি কলেজের মেয়ে কি স্কুলের মাস্টারনি বনে গেলে? বলি, কালি কলমের সঙ্গে তোমার কিসের সম্পর্ক জিজ্ঞেস করি? টাকাটা লেখো, টাকা। কত টাকা? যথেষ্ট অপমান তো করলেন। মাছের মায়ের পুত্রশোক, অপমান কিসের মধ্যে দেখলে? 70 টাকার মধ্যে বায়না আজ 5 টাকা। রেখা রাগ করিয়া কলম বন্ধ করিয়া বলিল, 5 টাকা? চাই না, দিতে হবে না। 5 টাকা অ্যাডভান্স নিয়ে যারা কাজ করে তারা এক্সট্রা ভিড়ের সিনে প্লে করে, আর্টিস্ট নয়। আমাদের অপমান করবেন না। কত চাও রেখা দিবি শুনি? অর্ধেক, 35 টাকা, 35 রুপিস। থাক থাক, আর ইংরেজি বলতে হবে না, দিচ্ছি আমি, তাই দিচ্ছি। আমাদের একটু নাচ দেখাবে তো? লেখো টাকাটা। পরে হবে এখন। ওর ইচ্ছে এখানে সকলের বড়। রেখা দ্বিরুক্তি না করিয়াই পেশাদার নর্তকীর সহজ ও বহুবার অভ্যস্ত ভঙ্গিতে পুকুর ঘাটের চওড়া চাতালের ওপর আধুনিক প্রাচ্য নৃত্য শুরু করিল। রেখা কৃষাঙ্গী মেয়ে, নাচের উপযুক্ত দেহের গড়ন বটে।
জ্যোৎস্না রাত্রে নৃত্যরতা তরুণীর বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়া গদাধর ভাবিলেন, টাকা সার্থক হয় এই ব্যবসায়, খরচ করেও সুখ, লাভ যদি পাই তাতেও সুখ। যে বয়সের যা, আমার বয়স তো চলে যায়নি এসবের। অল্প একটু বিশ্রাম করিয়া রেখা বলিল, কথাকলি দেখবেন, সেবার এম্পায়ারে এসেছিল সত্যভামা দেবী, মাদ্রাজি মেয়ে, অমন কথাকলি আর কখনো। কি পোজ একখানা। আমরা স্টুডিও শুদ্ধ নাচের দল এম্পায়ারে দেখতে গিয়েছিলাম কোম্পানির খরচে, দেখবেন। তুমি একবার দেখে অমনি শিখে নিলে? কেন নেব না, আমরা আর্টিস্ট লোক। আচ্ছা থাক এখন কথাকলি, সুষমা দেবী কই? তাকে ডেকে ফর্মটা সই করে নেওয়া দরকার। ডাক দিতে সুষমা আসিল। দেখিতে ভালো নয়, দোহারা চেহারা, গলার স্বর বেশ মিষ্ট, বেশি কথা বলে না, তবে সে আসিয়া সমস্ত জিনিসটা একটা তামাশার ভাবে গ্রহণ করিল। অঘোরবাবু বলিলেন, টাকাটা লিখুন আগে, 40 টাকা। সুষমা কোনো কথা না বলিয়াই নাম সই করিয়া চেক লইয়া চলিয়া যাইতে উদ্যত হইলে অঘোরবাবু বলিলেন, গান গাইতে হবে একটা। সুষমা হাসিয়া বলিল, সে কি, এখন কখনো গান হতে পারে? ক্যাপিটালিস্ট বলছেন, ওর কথা রাখতে হবে, গান করুন একটা। গদাধর মোলায়েমভাবে বলিলেন, না না থাক, উনি নামকরা গায়িকা, সবাই জানে, ওকে আর গান গাইতে হবে না, ও নিয়ম সকলের জন্য নয়। রেখা কাছে ছিল, সে ঘাড় বাঁকাইয়া বলিল, নিয়মটা তবে কি আমার মতো বাজে লোকেদের জন্য তৈরি? এ তো রীতিমতো অপমানের কথা, না এ কখনো। ইহাদের কি করিয়া চালাইতে হয় অঘোরবাবু জানেন। তিনি রেখার কাছে ঘেঁষিয়া দাঁড়াইয়া তার মুখের কাছে হাত ঘুরিয়া বলিলেন, রেখা মানে দেবী, চটো কেন? গান আমরা সর্বদা গ্রামোফোনে শুনছি, রেডিওতে শুনছি, কলকাতায় তো গান শোনাবার অভাব নেই, কিন্তু নাচ আমরা সর্বদা দেখি নে। তোমার মতো আর্টিস্টদের নাচ দেখার একটা লোভও তো আছে, বুঝলে না? গদাধরের বেশ লাগিতেছিল। বাড়িতে থাকিলে এতক্ষণ তিনি ঘুমাইয়া পড়িয়াছেন, নয়তো বসিয়া গদির হিসাবপত্র দেখিতেছেন। এ তবু 5 জনের মুখ দেখিয়া আনন্দ আছেন, বিশেষ করে এমন সঙ্গ, এমন একটা রাত। একবার তাহার মনে হইল, অনঙ্গ আজ একটু সকাল সকাল ফিরিতে বলিয়াছিল, বাড়িতে যেন কি পূজা হইবে। তার তিনি গিয়া কি করিবেন? ভরমশাই আছে, নিতাই আছে, 2 জন চাকর আছে, তাহারাই সব দেখাশোনা করিতে পারিবে এখন, তাহারও তো গরজ নাই। একে একে অনেকগুলি মেয়ের কন্ট্রাক্ট ফর্ম সই করা হইয়া গেল। তাহারা পুকুরের সামনের পাড়ে, যেখানে সাবেক কালের গোলাপ বাগ, সেদিক হইতে আসে, আসিয়া সই করিয়া আবার গোলাপবাগে ফিরিয়া যায়, যেন একগাছি ফুলের মালা ঢল হইয়া গিয়াছে। এক একটা করিয়া ফুল সরিয়া সরিয়া সুতার এদিক হইতে ওদিকে নাচের ভঙ্গিতে চলিতেছে। গদাধর কি একটা ইঙ্গিত করিলেন একজন চাকরকে। অঘোরবাবু বলিলেন, এখন আর না স্যার, যদি আমায় মাফ করেন, কাজের সময় ওটা বেশি না খাওয়াই ভালো। হ্যাঁ, আরেকটা কথা স্যার, যদি বেয়াদবি হয় মাফ করবেন, আপনি ক্যাপিটালিস্ট, মালিক, একটু রাশভারী হয়ে চলবেন ওদের সামনে। ওরা কি জানেন, নাই যদি দিয়েছেন তবে একেবারে মাথায় উঠেছে, ধমকে রাখুন, ঠিক থাকবে। নাই ওদের কখনো দিতে নেই। ওই রেখা আপনার সামনে অত সব কথা বলতে সাহস করবে কেন? আমি এর আগে ছিলাম বেঙ্গল ন্যাশনাল ফিল্মে, ক্যাপিটালিস্ট ছিল দেবীচাঁদ গোঠে, ভাটিয়া মার্চেন্ট, ক্রোড়পতি। গোঠে যখন স্টুডিওতে ঢুকতো, তার গাড়ির আওয়াজ পেলে সব থরহরি লেগে যেত। এই শোভা মিত্রের মতো নাম শুনেছেন তো? অমন দরের বড় আর্টিস্টও গোঠেজির সামনে ভালো করে চোখ তুলে কথা বলতে সাহস করতো না। শোভারানী মিত্রের কাছে রেখা টেখা এরা সব কি? শোভা এখন এদের এই কোম্পানিতে কাজ করে শুনছি। গদাধর চুপ করিয়া শুনিলেন। চাকর আসে এই সময় জানাইল, খাবার জায়গা হইয়াছে। অঘোরবাবু বলিলেন, সব ডেকে নিয়ে যা, আমি আর ইনি এখন না, পরে হবে। চাকর বলিল, জি আচ্ছা।
অঘোরবাবু বলিলেন, এখন খেতে বসলে ওদের সকলের সঙ্গে একসঙ্গে বসতে হবে। সেটা ঠিক হবে না মশাই। নিজের চাল বজায় রেখে নিজের তফাৎ রেখে চলতে হবে, তবে ওরা মানবে, ভয় করবে। গোলাপবাগের মধ্যে যে দলটি ছিল তাহারা হল্লা করিতে করিতে খাইতে গেল। রাত 1:30টার কম নয়, একটু ঠান্ডা পড়িয়াছে। চাঁদের আলোয় বাগানের পুরনো চাতাল, হাত ভাঙা পরীর মূর্তি, হাতল খসা লোহার বেঞ্চি, শুকনো ফোয়ারা ইত্যাদি এক অদ্ভুত ছন্নছাড়া শ্রী ধারণ করিয়াছে। এই এমন একটা জগৎ, সেখানে যে কোনো অসম্ভব ঘটনা যেন যে কোনো মুহূর্তে ঘটিতে পারে। এখন হঠাৎ যদি চাগা চাপকান পড়া সামলা মাথায় আনন্দনারায়ণ ঘোষ মহাশয় একতাড়া কাগজ হাতে তার ঊনবিংশ শতাব্দীর গাম্ভীর্য মর্যাদা বজায় রাখিয়া ওই হাত ভাঙা পরীর মূর্তিটার আড়াল হইতে ধীর পদক্ষেপে বাহির হইয়া আসেন, তবে যেন কেহই বিস্মিত হইবে না। গদাধর বলিলেন, আর কত টাকা লাগবে? আরও 2000 তো কালই চাই। মজুদ রাখবেন স্যার? তাহলে আপনার হলো 11,000। আমার সঙ্গে দেখা হবে কোথায়? আপনার গদিতে। না, আমার গদিতে এখন যাবার দরকার নেই। এ ব্যাপারটা একটু প্রাইভেট রাখতে চাই। তাহলে ওই 2000-এর চেকটা? কাল আমায় ফোন করবেন, বলে দেব কোথায় গিয়ে নিতে হবে। জি আজ্ঞে স্যার, আপনি যেমন আদেশ দেবেন সেইভাবে কাজ হবে। আমার কাছে কোনো গোলমাল পাবেন না কাজের। আপনি টাকা ফেলবেন, আমি গড়ে তুলব, এই আমার কাজ। এজন্যে আপনি আমায় মাইনে দেবেন, শেয়ার দেবেন, আপনি কাজ দেখে নেবেন। আমায় তো এমনি খাটাচ্ছেন না আপনি। চাকর আসিয়া বলিল, আসেন বাবুজি, আপনাদের চৌকা লাগানো হয়েছে। অঘোরবাবু বলিলেন, কোথায় রে? হল ঘরের পাশের কামরায়। চলুন তবে স্যার, রাত অনেক হলো, খেয়ে আসা যাক। তবে একটা কথা বলি, আপনাদের অনেককে ভাঙিয়ে নিচ্ছেন। এদের স্টুডিওর লোকেরা যেন না জানতে পারে। আজ তো ওদেরই পার্টি। শচীনবাবুকে বলবেন কথাটা গোপন রাখতে। না, কে জানবে? শচীন খেতে গিয়েছে, এলেই বলে দেব। রাত প্রায় শেষ হয়ে আসিল। গদাধর দেখিলেন এখন আর বাড়ি যাওয়া চলে না। গদিতে গিয়ে অবশ্য শুইতে পারিতেন, সেও এখন সম্ভব নয়। ভরমশাই গদিতে রাত্রে থাকে, সে কি মনে করিবে? সুতরাং বাকি রাতটুকু অঘোরবাবুর সঙ্গে গল্প করিয়া কাটাইয়া দিতে হইবে। অঘোরবাবু দেখা গেল গল্প পাইলে আর কিছুই চান না, কিংবা হয়তো তাহারও বাড়ি ফিরিবার উপায় নাই এখন। সকাল হইয়া গেল। গদাধর বাগানের পুকুরে স্নান সারিয়া চা পান করিয়া একটু সুস্থ হইলেন। স্টুডিওর অভিনেতা অভিনেত্রী দল শেষ রাত্রের দিকে সব চলিয়া গিয়াছে। অঘোরবাবু বললেন, তবে আমি যাই স্যার, বাড়ি গিয়ে একটু ঘুমোব। চলুন, আমিও যাব। শচীনকে দেখছি নে, সে বোধহয় রাত্রে চলে গিয়েছে। গদাধর বাগান বাড়ি হইতে বাহির হইলেন, কিন্তু নিজের বাড়ি বা গদিতে না ফিরিয়া শোভারানীর বাড়ি গিয়া হাজির হইলেন। শোভা সবে স্নান সারিয়া চা পানের উদ্যোগ করিতেছে। গদাধরকে দেখিয়া একটু আশ্চর্য হইয়া বলিল, আপনি কি মনে করে এত সকালে? গদাধর আগের মতো লাজুক ও নিরীহ পল্লীগ্রামের গৃহস্থটি আর এখন নেই। মেয়েদের সঙ্গে কথা বলিতে অভ্যস্ত হইয়া উঠিয়াছেন। তিনি প্রথমেই শোভার কথার কোনো উত্তর না দিয়া একখানি চেয়ারে বসিয়া পড়িলেন। একবার এদিক ওদিক চাহিয়া দেখিলেন, কোনো দিকে কেহ নাই। তখন সুর নিচু করিয়া তিনি বলিলেন, আমায় দেখে রাগ করেছ না খুশি হয়েছ শোভা? মুখ ঘুরাইয়া শোভা বলিল, ওসব ধ্যানের কথা এখন থাক, আমার নষ্ট করবার মতো সময় নেই হাতে। কোনো কাজ আছে? গদাধর হাসি হাসি মুখে বলিলেন, না, কোনো কাজ নয়, তোমায় দেখতে এলাম। হয়েছে, থাক। রাগ কিসের? রাগের কথা তো বলিনি, সোজা কথাই বলছি। এই সময় ভৃত্য শুধু শোভার জন্য চা ও খাবার আনিয়া টিপয় আগাইয়া শোভার ইজি চেয়ারের পাশে বসাইয়া দিল।
শোভা ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, বাবুর কই? আপনি তো বললেন না মাইজি। যত সব উল্লুক হয়েছ, বলতে হবে কি, দেখতে পাচ্ছ না? গদাধর ব্যস্ত হইয়া বলিতে গেলেন, আহা থাক থাক, আমার না হয়, আমি আর এখন চা খাব না শোভা। শোভার নিষ্পৃহ কণ্ঠে বলিল, তবে থাক, সত্যি খাবেন না? না না, আমি এখন থাক। শোভা আর দ্বিরুক্তি না করিয়া নিজে চা পান শুরু করিয়া দিল। গদাধর গলা ঝাড়িয়া বলিলেন, কাল সব কন্ট্রাক্ট হয়ে গেল শোভা। আমার অনুরোধ, তোমায় আমার কোম্পানিতে আসতে হবে। কাল রেখা আর সুষমা কন্ট্রাক্ট করলে। শোভা চায়ে চুমুক দিতে যাইয়া চায়ের পেয়ালা অর্ধপথে ধরিয়া গদাধরের মুখের দিকে চাহিয়া বলিল, কোথায় হল? কাল রাত্রে ঘোষদের বাগান বাড়িতে। অঘোরবাবু ছিল? হ্যাঁ, সেই তো সব জোগাড় করেছে। শোভা আর কোনো কথা না বলিয়া নিঃশব্দে চা খাইয়া চলিল, উদাসীন নিষ্পৃহ ভাবে। কোনো বিষয়ে অযথা কৌতূহল দেখানো যেন তাহার স্বভাব নয়। চা শেষ করিয়া সে পাশের ঘরে কোথায় অল্পক্ষণের জন্য উঠিয়া গেল। যাইবার সময় গদাধরকে কিছু বলিয়াও গেল না। পুনরায় যখন ফিরিল, তখন হাতে দুখানা গ্রামোফোনের রেকর্ড। একখানা গদাধরের হাতে দিতে দিতে বলিল, এই দেখুন, আমার গান বেরিয়েছে, HMV, কাল এনেছি। গদাধর পড়িয়া দেখিয়া বলিলেন, তাই তো, বেশ ভালো গান। শুনবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তা মন্দ কি, বাজাও না। শোভা রেকর্ডখানা গদাধরের হাত হইতে লইয়া পাশের ঘরে বড় ক্যাবিনেট গ্রামোফোনে চড়াইয়া দিয়া আসিল। গদাধর গানের বিশেষ কিছু বোঝেন না। ভদ্রতার খাতিরে এক মনে শুনিবার ভান করিয়া বসিয়া রহিলেন। রেকর্ড শেষ হইলে মুখে কৃত্রিম উৎসাহের ভাব আনিয়া বলিলেন, বেশ বেশ, ভারী চমৎকার, ওখানেও দাও শুনি। শোভা কিন্তু নিজে একবারও জিজ্ঞাসা করিল না গান কিরকম হইয়াছে। বোধহয় গদাধরের নিন্দা বা সুখ্যাতির উপর সে কোনো আস্থা রাখে না। রেকর্ড বাজানো শেষ হইয়া গেল। শোভা একবার ঘড়ির দিকে চাহিল। গদাধর ইঙ্গিত বুঝিতে পারিলেন। এবার বোধহয় শোভা উঠিবার জন্য ব্যস্ত হইয়াছে। 10টা প্রায় বাজে। অনিচ্ছার সহিত তাহাকে বলিতে হইল, আচ্ছা, আমি তাহলে আসি। আসুন। আমার কথার কোনো উত্তর দিলে না তো? কি কথা, বুঝলাম না। আমার ফিল্ম কোম্পানিতে কন্ট্যাক্ট করার। শোভা গম্ভীর মুখে বলিল, আপনি আমার সঙ্গে পরামর্শ করে কাজ করুন, একথা আমি আপনাকে বলছি নে, তবু কন্ট্যাক্ট করার আগে আমায় বললে পারতেন। আপনার টাকা গেল, তাতে আমার কিছুই নয়। আপনার টাকা আপনি খরচ করবেন, তাতে আমার কি বলার থাকতে পারে? কিন্তু আপনি যে কাজ জানেন না, সে কাজে না নামাই আপনার উচিত ছিল। অবশ্য আমি এমনি বললাম, আপনাকে বাধাও দিচ্ছি নে বা বারণও করছি নে। আপনার বিবেচনা, আপনি করবেন। তোমার কি মনে হয় এ ব্যবসা লাভের হবে না? আমার কিছুই মনে হয় না। আমায় জড়াচ্ছেন কেন এ কথায়? না, বললে কি না কথাটা, তাই বলছি। আমার যা মনে হয় তা আপনাকে আমি বললাম। ফিল্ম কোম্পানি খুলে সকলে যে লাভবান হয়, লাখপতি হয়, তা নয় বলেই ধারণা। অঘোরবাবু অবশ্য 2-3টে ফিল্ম কোম্পানিতে ছিলেন, কাজ বোঝেন, তবে অনেস্ট কিনা জানি না। আপনি করেন অন্য ব্যবসা, এর মধ্যে আপনি না নামলেই ভালো করতেন। তুমি বড় নিরুৎসাহ করে দাও কেন লোককে? নামছে একটা শুভ কাজে, তুমি আসবে কিনা বলো। দোহাই আপনার গদাধর বাবু, আমি কিছু নিরুৎসাহ করিনি, আপনি দমবেন না। তবে আমার কথা যদি বলেন, আমার আশা হবে না। এই উত্তর শোনবার জন্য আজ সকালে তোমার এখানে এসেছিলাম আমি। মনে বড় কষ্ট দিলে শোভা। আমার বড় আশা ছিল তোমাকে আমি পাবই। শোভা রাগের সুরে বলিল, আপনি পাটের ব্যবসা করে এসেছেন, অন্য ব্যবসার কথা আপনি কি বোঝেন যে যা তা বলতে আসেন? প্রথম, আমি তো ইচ্ছে করলে যেতে পারি নে।
এদের স্টুডিওতে আমার এখনও 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে। তাছাড়া আমি একটা নিশ্চিত জিনিস ছেড়ে অনিশ্চিতের পেছনে ছুটব? এত বোকা আমায় ঠাউরেছেন? আমার কোম্পানি অনিশ্চিত? তা না তো কি, আপনি ও কাজ বোঝেন না। পরের হাতে খেলতে হবে আপনাকে। এক ব্যবসায় টাকা রোজগার করে অন্য এক ব্যবসাতে ঢালছেন, কারোর সঙ্গে পরামর্শ করেননি। ওতে আমার যেতে সাহস হয় না, এক কথায় বললাম। আচ্ছা, আমি যদি তোমার সঙ্গে পরামর্শ করতাম, কি পরামর্শ দিতে? সে কথার দরকার নেই। কারো কথার মধ্যে আমি কখনো থাকিনি গদাধরবাবু, আমায় মাপ করবেন। বিশেষ করে এর মধ্যে রেখা, সুষমা রয়েছে। ওরা সকলে আমার বন্ধু লোক, এক স্টুডিওতে কাজ করেছে অনেক দিন। অঘরবাবুকে আমি কাকাবাবু বলে ডাকি, উনিও আমাদের শ্রদ্ধার পাত্র। অতএব আমি এ কথার মধ্যে থাকব না। তা হচ্ছে না, আমার কথার উত্তর দাও, তুমি কি পরামর্শ দিতে? শোভা ধমকের সুরে বলিল, ফের আবার ওই কথা? ওর উত্তর আমার কাছে নেই। আচ্ছা, আমাকে কেন আপনি এর মধ্যে জড়াতে চান বলতে পারেন? আমি কারো কথায় কখনো থাকিনি, তবু আমি কখনো আপনাকে এ পরামর্শ দিতাম না। দিতে না? না। ব্যাস, আপনি এখন আসুন, আমি এক্ষুনি উঠব, অনেক কাজ আছে আমার। গদাধর কিঞ্চিত অনিচ্ছা সত্ত্বেও বিদায় লইতে বাধ্য হইলেন। ইহার 2 দিন পরে ভরমশায় গদিতে বসিয়া কাজ করিতেছেন। গদাধর বলিলেন, 13 তারিখে একটা চেক ডিউ আছে ভরমশাই, 6,000 টাকা জমা দিতে হবে ব্যাংকে। ভরমশাই মনিবের দিকে বিস্ময়ের দৃষ্টিতে চাহিয়া বলিলেন, 6,000 টাকা এই কদিনের মধ্যে? টাকা তো মোকামে আটকে আছে। এখন এত টাকা এই কদিনের মধ্যে কোথায় পাওয়া যাবে বাবু? তা হবে না, চেষ্টা দেখুন, পথ হাতড়ান। অত টাকার চেক কাকে দিলেন বাবু? অন্য কর্মচারী হইলে মনিবকে এ প্রশ্ন জিজ্ঞাসা করিতে সাহস করিত না হয়তো, কিন্তু ভরমশাই পুরাতন বিশ্বস্ত কর্মচারী, ঘরের লোকের মতো। তাহার পক্ষে স্বতন্ত্র ব্যবস্থা, স্বতন্ত্র অধিকার। কথাটা এড়াইবার ভঙ্গিতে গদাধর বলিলেন, ও আছে একটা। তাহলে কি করবেন বলুন তো? ভরমশাই চিন্তিত মুখে বলিলেন, দেখি কি করতে পারি, বুঝতে পারছি নে। কিন্তু কয়দিন নানা প্রকার চেষ্টা করিয়াও ব্যর্থ মনোরথ হইয়া ভরমশাই 12 তারিখে মনিবকে কথাটা জানাইলেন। মোকামে টাকা আবদ্ধ আছে, এ কদিনের মধ্যে কাঁচামাল বেচিয়া টাকা জোগাড় করা সম্ভব নয়। 3টি মিলের পাটের মোটা অর্ডার কন্ট্রাক্ট করা আছে। 3 মোকাম হইতে সেই অর্ডার মাফিক পাট ক্রয় চলিতেছে। সেটাকে অন্য ক্ষেত্রে ঘুরে আনিতে গেলে মিলের সময় মতো পাট দেওয়া যায় না। গদাধর মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। চেক ব্যাংক হইতে ফিরিয়া গেলে লজ্জার সীমা থাকিবে না। অবশ্য অন্য কোনো গদি হইতে টাকাটা ধার করা চলিত, কিন্তু তাহাতে মান থাকে না। 7-5 ভাবিয়া গদাধর সেদিন রাত 9টার পরে শোভার বাড়ি গেলেন। এদিকে ভরমশাই চিন্তাকুল মুখে আছেন দেখিয়া খাইবার সময় অনঙ্গ জিজ্ঞাসা করিল, কি হয়েছে ভরমশাই, মুখ ভারবার কেন? না, কিছু না। বলুন না কি হয়েছে, বাড়ির সব ভালো তো? না, সেসব কিছু না, একটা ব্যাপার ঘটেছে, আপনাকে না বলে থাকাও ঠিক না। বাবু কোথায় আগাম চেক দিয়েছেন মোটা টাকার, ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে নয়, তাহলে আমার অজানা থাকতো না। তাহলে উনি কোথায় এ টাকা খরচ করছেন, কথাটা আপনাকে জানানো আমার দরকার। তবে আমি বলেছি, এ কথা যেন বলবেন না বাবুকে। অনঙ্গ চিন্তিত মুখে বলিল, তাই তো ভরমশাই, আমি কিছু ভাবগতিক তো বুঝছি নে। মেয়ে মানুষ, কি করব বলুন? কিন্তু ওর ভাব যে কত বদলেছে সে আপনাকে কি বলি, বড় ভাবনায় পড়েছি ভরমশাই। আপনাকে বলবো একদিন পরে। উনি আজকাল রাতে প্রায় বাড়ি আসেন না। দোল পূর্ণিমের দিন দেখলেনই তো। হ্যাঁ, সে কথা বাবুকে জিজ্ঞেস করেছিলেন?
করেছিলাম, বললেন ব্যবসার কাজ ছিল। আজকাল আমার উপর রাগ রাগ ভাব, সব সময় কথা বলতে সাহস পাইনি। উনি কেমন যেন বদলে গিয়েছেন। কখনো তো উনি এরকম ছিলেন না। এখন ভাবছি আমাদের কলকাতায় না এলে ভালো ছিল, বেশ ছিলাম দেশে। কালীঘাটের মা কালীর কাছে মানত করেছি, জোড়া পাটা দিয়ে পুজো দেব। ওর মতিগতি যেন ভালো হয়ে ওঠে। বড় ভাবনায় আছি। আর কার কাছে কি বলবো বলুন? এখানে আমার কে আছে এক আপনি ছাড়া? অনঙ্গ আঁচল দিয়ে চোখের জল মুছিল। ভরমশাই চিন্তিত মুখে বলিলেন, তাই তো, আমাকে বললেন মা, ভালো হলো। এত কথা তো আমি কিছুই জানতাম না। এখন বুঝতে পারছি না কি করা যায়। আমারও তো যাবার সময় হলো। অনঙ্গ বলিল, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না ভরমশাই? কলকাতায় আপনার যত অসুবিধেই হোক, ওকে এ অবস্থায় ফেলে আপনি যেতে পারেন না। আমার আর কেউ নেই ভরমশাই, কেউ ওকে দেখে। এখানে এই শচীন ঠাকুরপো হয়েছে ওর শনি, আর ওই নির্মল, ওদের সঙ্গে মিশে এরকম হয়েছেন। আমাকে আথান্তরে ফেলে আপনি চলে যাবেন না। আচ্ছা বউ ঠাকরুন, এসব কথা আর কারো কাছে আপনি বলবেন না। আমি না হয় এখন দেশে না যাব। আপনি কাঁদবেন না, চোখের জল মুছে ফেলুন। সতীলক্ষ্মী আপনি, হাতে করে বিয়ে দিয়ে ঘরে এনেছি, মেয়ের মতো দেখি। আপনাদের ফেলে গেলে ধম্মে সইবে না। দেখি কি হয়, অত ভাববেন না। ভরমশাই বিদায় লইলেন। গদাধর শোভার বাড়ি গিয়া শুনিলেন সে এইমাত্র স্টুডিও হইতে ফিরিয়া খাইতে বসিয়াছে। সুতরাং তিনি বাহিরের ঘরে বসিয়া রহিলেন। একটু পরে শোভা ঢুকিয়া একটা প্লেটে গোটা কয়েক সাজা পান গদাধরের সামনে টিপয়ে রাখিয়া তাহা হইতে একটা পান তুলিয়া মুখে দিল। কোনো কথা বলিল না। গদাধর বলিলেন, বসো শোভা, তোমার কাছে একটা কাজে এসেছিলাম। শোভা নিজের ইজি চেয়ারটাতে বসিয়া বলিল, কাজ কি তা তো বুঝতে পেরেছি, তার উত্তরও দিয়েছি সেদিন। সে কাজ নয় শোভা, বড় বিপদে পড়ে এসেছি তোমার কাছে। একজনকে চেক দিয়েছি 6,000 টাকার। কাল ব্যাংকে চেক দাখিল করে ভাঙাবার তারিখ, অথচ টাকা নেই ব্যাংকে। কালই 6,000 টাকা বেলা 10টার সময় জমা দিতে হবে, অথচ আমার হাতে টাকা নেই। সব টাকা মোকামে আবদ্ধ। এখন কি করি? কাল মান যায়, তাই তোমার কাছে এসেছি। শোভা বিস্ময়ের সুরে বলিল, আমি কি করব? টাকাটা 1 মাসের জন্য ধার দাও, আমি হ্যান্ড নোট দিচ্ছি। মোকাম থেকে টাকা এলে শোধ করে দেব। এই উপকারটা করো আমার, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। শোভা বলিল, আমি তো হ্যান্ড নোটের ব্যবসা করি নে, মহাজনী কারবারও নেই আমার। আমার কাছে এসেছেন টাকা ধার নিতে? বেশ মজার লোক তো আপনি। আপনার কলকাতায় বাড়ি আছে, মর্টগেজ রাখলে যে কোনো জায়গা থেকে ধার পাবেন। ব্যাংক থেকেই তো ওভারড্রাফট নিতে পারেন। গদাধর দুঃখিতভাবে বলিলেন, সেসব করা তো চলে, কিন্তু তাতে বাজারে ক্রেডিট থাকে না ব্যবসাদারের। ব্যাংকে ওভারড্রাফট নেওয়া চলবে না। বাড়ি বন্ধক দেওয়া নয়। আছে অনঙ্গর গহনা, তাকে এখন বিক্রি করতে যাব? শোভা নিষ্পৃহভাবে বলিল, কিন্তু আমি সেজন্য দায়ী নই। আমার কাছে কেন এসেছেন? আমার কাছে আসবার আগে আপনার বোঝা উচিত ছিল যে আমি পোদ্দার নই, টাকা ধারের ব্যবসাও করি নে। তা হোক, তুমি দাও, ও টাকাটা তোমার আছে খুবই, আমার বড় উপকার করা হবে। প্রায় ঘণ্টাখানেক ধরিয়া উভয়ের কথাবার্তা চলিল। শোভা কিছুতেই টাকা দেবে না, গদাধরও নাছোড়বান্দা। অবশেষে বহু অনুনয় বিনয়ের পরে শোভা 4,000 টাকা দিতে নিম রাজি গোছের হইল। বাকি টাকা দিতে সে পারিবে না, স্পষ্ট বলিল। গদাধর অন্য যেখান হইতে পারেন সে টাকা জোগাড় করুন। গদাধর বলিলেন, তবে চেকখানা লিখে ফেলো, আমি হ্যান্ড নোট লিখি। সুদ কত লিখব? 12.5%। ওটা 9.5 করে নাও, তুমি তো আর সুদখোর মহাজন নয়, উপকার করবার জন্য তো দিচ্ছ।
সুদের লোভে দিচ্ছ না তো? টাকা ধার দিচ্ছি যখন, তখন ন্যায্য সুদ নেব না তো কি? উপকার করছি, কে আপনাকে বলেছে? কারো উপকার করার গরজ নেই আমার। 12.5% কমে পারব না। ওর চেয়েও বেশি সুদ অপরে নেয়। গদাধর অগত্যা সেই হিসাবেই হ্যান্ড নোট লিখিয়া চেক লইয়া গেলেন। সেদিন রাত্রে অনঙ্গ স্বামীকে বলিল, হ্যাঁ গা, একটা কথা বলবো, শুনবে? কি? তোমার টাকার দরকার হয়েছে বলছেন ভরমশাই। কত টাকার দরকার? কেন? বলো না কত টাকার। 2000 টাকার। দেবে? আমার গহনা বাধা দাও, নয়তো বিক্রি করো, নয়তো 8 টাকা কোথা থেকে পাবে। কিন্তু এত টাকা তোমার দরকার হলো কিসের? সে কথা এখন বলবো না, তবে জেনে রেখো যে ব্যবসার জন্যই দরকার। ভরমশাই জানেন না সে কথা। দেখো, আমি মেয়ে মানুষ, কি বা বুঝি, কিন্তু আমার মনে হয় ভরমশাইকে না জানিয়ে তুমি কোনো ব্যবসাতে নেমো না। অন্তত পরামর্শ করো তার সঙ্গে। পাকা লোক, আর আমাদের বড় হিতৈষী। আমায় না হয় নাই বললে, কিন্তু ওকে জানিও। এ নতুন ব্যবসা, ভরমশাই সেকেলে লোক, উনি এর কিছুই বোঝেন না। থাক, এখন কোনো পরামর্শ করবার সময় নেই কারো সঙ্গে, যথাসময়ে জানতে পারবে। তুমি এখন খেতে দেবে না বকবক করবে? ধমক খাইয়া অনঙ্গ আর কোনো কথা না বলিয়া স্বামীর ভাত বাড়িতে গেল। স্বামীর চোখে ভালোবাসার দৃষ্টি সে আর বহুদিন হইতে দেখে না। আগে আগে রাগের কথা বলিলেও স্বামীর চোখে থাকিত প্রেম ও স্নেহের দৃষ্টি। এখন ভালো কথা বলিবার সময়েও সে দৃষ্টির হদিস পাওয়া যায় না। অনঙ্গ যেন স্বামীর মন হইতে ক্রমশ দূরে সরিয়া যাইতেছে। কেন এমন হইল কিছুতেই সে ভাবিয়া পায় না। পরের মাসে অবস্থা যেন আরও খারাপ হইয়া আসিল। গদাধর প্রায় শেষ রাত্রের দিকে বাড়ি ফেরেন। অনঙ্গ সন্দেহ করিতে লাগিল। গদাধর মাঝে মাঝে সম্পূর্ণ প্রকৃতিস্থ অবস্থায় ফেরেন না, আসিয়া বিছানায় শুইয়া পড়েন, কারো সঙ্গে কথা বলেন না। বিছানা হইতে উঠিতে 10টা বাজিয়া যায়। গদির কাজও নিয়ম মতো দেখাশুনো করেন না। ভরমশাই ইহা লইয়া 2-1বার বলিয়াও বিশেষ কোনো ফল লাভ করিলেন না। শ্রাবণ মাসের দিকে হঠাৎ একদিন গদাধর ব্যস্ত সমস্তভাবে বাড়ি আসিয়া বলিলেন, আমি একবার বাইরে যাচ্ছি, হয়তো কিছু দেরি হতে পারে ফিরতে। খরচপত্র গদি থেকে আনিয়ে নিও। ভরমশাইকে বলো যদি কখনো দরকার হয়। অনঙ্গ উৎকণ্ঠিত দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিল, কোথায় যাবে? কদিনের জন্য এমন হঠাৎ? আছে আছে, দরকার আছে। দরকার না থাকলে কি বলছি? তা তো বুঝলাম, কিন্তু বলতে দোষ কি? বলেই যাও না। তুমি আজকাল আমার কাছে কথা লুকো, এতে আমার বড় কষ্ট হয়। আমি তোমাকে কখনো বারণ করিনি বা বাধা দিইনি, তবে আমায় বললে দোষ কি? হবে, সে পরে হবে। মেয়ে মানুষের কানে সব কথা তুলতে নেই। অনঙ্গ স্বামীর মেজাজ বুঝিত। বেশি রাগারাগি করিলে তিনি রাগ করিয়া না খাইয়া বাড়ির বাহির হইয়া যাইবেন। আজকালে যে এমন হইয়াছে তাহা নয়, চিরকাল অনঙ্গ এরকম দেখিয়া আসিতেছে। তবে পূর্বে অনঙ্গ ইহাতে তত ভয় পাইত না। এখন ভরসাহারা হইয়া পড়িয়াছে। স্বামীর উপর সে জোর যেন সে ক্রমশ হারাইতেছে। গদাধর 1 মাসের মধ্যে বাড়ি আসিলেন না। ভরমশাইকে ব্যবসা সংক্রান্ত চিঠি দিতেন। তাহা হইতে জানা গেল জয়ন্তী পাহাড়ে ভোটানঘাট নামক স্থানে তিনি আছেন। অনঙ্গ চিঠি দিল খুব শীঘ্র ফিরিবার জন্য অনুরোধ করিয়া। গদাধর লিখিলেন, এখন তিনি কাজে ব্যস্ত, শেষ না করিয়া যাইতে পারিবেন না। অনঙ্গ কাঁদিয়া কাটিয়া আকুল হইল। একদিন পথে হঠাৎ শচীনের সঙ্গে ভরমশাইয়ের দেখা। ভরমশাই শচীনকে গদাধরের ব্যাপারে সব বলিলেন। শচীন বলিল, তা আপনারা এত ভাবছেন কেন? সে কোথায় গিয়েছে আমি জানি। কোথায় বলুন? বলতেই হবে।
আপনার বৌদিদি ভেবে আকুল হয়েছেন, জানেন তো বলুন। আমার কাছে শুনেছেন তা বলবেন না। সে তার কোম্পানির সঙ্গে শুটিংয়ে গিয়েছে জয়ন্তী পাহাড়ে। পাহাড় ও বনের দৃশ্য তুলতে হবে। ভুটান ঘাটে শুটিং হচ্ছে। সে কি, বুঝলাম না তো, শুটিং কি ব্যাপার? আরে ফিল্ম তৈরি হচ্ছে মশাই, ফিল্ম তৈরি হচ্ছে। গদাধর ফিল্ম কোম্পানি খুলেছে, অনেক টাকা ঢেলেছে। নিজের আছে, আরেকজন অংশীদার আছে, তাই ওরা গিয়েছে ওখানে। কিছু ভাববেন না, আমার কাছে শুনেছেন বলবেন না কিন্তু। ভরমশাই শুনিয়া মাথায় হাত দিয়া পড়িলেন। মনিব পাটের গদির ক্যাশ ভাঙিয়া ছবি তৈরির ব্যবসায় লাগিয়াছেন। এ ভালো লক্ষণ নয়। সে নাকি যত নটি লইয়া কারবার, তাতে মানুষের চরিত্র ভালো থাকে না, থাকিতে পারে না কখনো। বউ ঠাকুরন সতীলক্ষ্মী। এখন দেখা যাইতেছে তাহার আশঙ্কা তবে নিতান্ত অমূলক নয়। অনঙ্গকে তিনি একথা কিছু জানাইলেন না। আরও 2 মাস 2.5 মাস কাটিয়া গেল। গদাধর ফিরিলেন না। এদিকে একদিন গদির ঠিকানায় গদাধরের নামে এক পত্র আসিল। মনিবের নামের পত্র ভরমশাই খুলিতেন। খুলিয়া দেখিলেন শোভারানী মিত্র বলিয়া কে একটি মেয়ে তার পাওনা 4,000 টাকার জন্য কড়া তাগাদা দিয়াছে। ভরমশাই বড়ই বিপদে পড়িলেন। কে এই মেয়েটি? মনিব তাহার নিকট এত টাকা ধার করিতেই বা গেলেন কেন? এসব কথার কোনো মীমাংসাই ভরমশাই করিতে পারিলেন না। 7-5 ভাবিয়া ঠিক করিলেন মেয়েটির সঙ্গে নিজে একবার দেখা করিবেন। চিঠিতে ঠিকানা লেখা ছিল। ভরমশাই একদিন ভয়ে ভয়ে গিয়া দরজায় কড়া নাড়িলেন। চাকর আসে দরজা খুলিয়াই বলিল, ও তুমি আড়তের লোক? ভরমশাই বলিলেন, হ্যাঁ। মায়জি ওপরে আছেন, এসো। ভরমশাই কিছু বুঝিতে পারিলেন না। এ চাকরটি কি করিয়া জানিলেন? এ চাকরটি কি করিয়া জানিল তিনি আড়তের লোক? ওপরে যে ঘরে চাকরটি তাহাকে লইয়া গেল সে ঘরে একটি সুন্দরী মেয়ে চেয়ারে হেলান দিয়া বসিয়া অন্য একটি মেয়ের সহিত গল্প করিতেছিল। দেখিয়া ভরমশাই একটু সংকুচিত হইয়া পড়িলেন। তিনি দরজা হইতে সরিয়া যাইতেছিলেন। মেয়েটি বলল, কে? ভরমশাই বিনয় ও সংকোচে গলিয়া বলিলেন, এই আমি। চাকর পেছন হইতে বলিল, আড়তের লোক। মেয়েটি বলিল, ও আড়তের লোক, তা তোমাকে ডেকেছিলাম কেন জানো? এবার ওরকম চাল দিয়েছ কেন? ও চাল তুমি ফেরত নিয়ে যাও এবার, আর 1 মণ কাঠের ভোগ পাঠিয়ে দিও এক্ষুনি, বুঝলে? ভরমশাই ভয়ে ভয়ে বলিলেন, তিনি চালের আড়ত হইতে আসেন নাই, গদাধর বসুর গদি হইতে আসিয়াছেন। মেয়েটি কিছুক্ষণ তাহার দিকে চাহিয়া হাসিয়া ফেলিল, বলিল, তাই নাকি? ওফ, বড্ড ভুল হয়ে গিয়েছে, কিছু মনে করবেন না, বসুন আপনি। গদাধরবাবু এখন কোথায়? আগে তিনি ভুটান ঘাট। ও, শুটিং হচ্ছে শুনেছিলাম বটে, এখনো ফেরেননি? আগে না। আচ্ছা, ঠিকানাটা দিয়ে যান আপনি। একটু চা খাবেন? আগে না, মাপ করবেন মা লক্ষ্মী, আমি চা খাইনি। শুনুন, আপনি আমার চিঠিখানা পড়েছেন তাহলে? নইলে আমার ঠিকানা কোথায় পেলেন? আমার পাওনা টাকাটার ব্যবস্থা করতে হবে, অনেক দিন হলো। 1 মাসের জন্য নিয়ে আজ 3 মাস। আগে বাবু এলেই তিনি দিয়ে দেবেন, আপনি আর কিছুদিন সময় দিন দয়া করে। আচ্ছা, আপনি ভাববেন না, এলে যেন একবার উনি আসেন এখানে, বলবেন তাকে। ভরমশাই অনেক কিছু ভাবিতে ভাবিতে গদিতে ফিরিলেন। কে মেয়েটি? হয়তো ভালো শ্রেণীর মেয়ে নয়, কিন্তু বেশ ভদ্র। যাহাই হোক, ইহার নিকট কর্তার টাকা ধার করিতে গেলেন কেন? বৃদ্ধ তাহাও কিছু ভাবিয়া পাইলেন না। একবার ভাবিলেন বউ ঠাকুরনকে সব খুলিয়া বলিবেন। শেষে ঠিক করিলেন বউ ঠাকুরনকে এখন কোনো কথা না বলাই ভালো হইবে। কি জানি, মনিব যদি শুনিয়া চটিয়া যান।
গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস দম্পতি এর 4র্থ পর্ব। এরপরে আসছে 5ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এ প্রার্থনা রইল।